যে বইটার ব্যাপারে বলছি সেটা সম্বন্ধে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। এই বইটা আমি একটা বইমেলায় কিনতে গেছিলাম এবং সেই বইমেলায় আমার কাছে খুব কম পয়সা ছিল এবং তখন আমাদের বাড়িতে খুব কয়েনের চাহিদা বাড়ছিল। ডিমনিটাইজেশন সবে হয়েছিল এবং ডিমনিটাইজেশন হওয়ার ফলে আমাদের বাড়িতে প্রচুর কয়েন আসা শুরু হয়েছিল। কারণ নোট সহজে পাওয়া যাচ্ছিল না। তো আমি যখন বইমেলায় গিয়েছিলাম বইটা কিনতে আমার কাছে কয়েন ছিল। আমি প্রায় ৳৩০০ কয়েন নিয়ে গেছিলাম প্যাকেটে করে। এবং সেই কয়েনটা যখন বইমেলায় দিলাম মানে লোকের চেহারা এমন হয়ে গেল যে কি বলবে? মানে এলিয়েন একটা এসছে এরকম ভাবনা একটা। তো আমি বোঝালাম যে, "দেখুন আমি একটা স্টুডেন্ট, আমার কাছে অত নোট নেই এবং বেশি নেই। আর এই কয়েনই আছে। আপনারা কি বইটা একটু কম করে দিতে পারবেন?" আমি অনেকক্ষণ তাদের সাথে একটু আলোচনা করলাম, কথা বললাম। আলোচনা তো না মানে অনুরোধ করলাম এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে, "আমার বইটা খুবই ভালো লেগেছে এবং কনটেন্টটা খুব সুন্দর। কিন্তু আমি বইটা পড়তে পারছি না। তা আপনি কিছু করতে পারেন? কিছুটা কম করতে পারেন?" তো তিনি বেশ সহৃদয় মানুষ ছিলেন। তিনি বললেন, "ঠিক আছে কম করে দেন।" তখন তার পাশ থেকে একজন সহকারী বলল, "এই কি করছিস? এত কম করা কি যাবে?" তখন বলল, "কি করা যাবে? আমাদের কার্ড থেকে দিতে হবে।" তো হ্যাঁ, বই বেলায় যখন বই বিক্রি হয়, হয়তো আমার যেটা মনে হয় যে যারা বিক্রি করে তাদের কিছুটা কমিশন এতে নিযুক্ত থাকে। তো আমি খুব কৃতজ্ঞতা বোধ করছি যে তিনি আমাকে এটাকে কমিশন তার যে কমিশনটা প্রাপ্য কমিশনটা সেটা বাদ দিয়ে আমাকে এটা কমে করে দিয়েছেন। যদি আমি কখনো তার সাথে পরিচয় হয় বা অন্য কোনো জায়গায় এরকম কোনো সুযোগ পাই তাহলে আমি অবশ্যই এই যে উপকারটা সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও অবশ্যই এরকম করা উচিত যদি কেউ উপকার করে। এবারে আপনাদের আমি একটু এই বইটার ব্যাপারে বলি। অনেক অন্যদিকে কথা হয়েছে। বইটার যে প্রচ্ছদটা আছে, প্রচ্ছদটা দেখে আপনার মনে হবে যে কিরকম একটা বই যেন অদ্ভুত একটা বই। বিজ্ঞান ও ঈশ্বর ভাবনা। নাম শুনেও মনে হবে যে বিজ্ঞান আবার ঈশ্বর ভাবনা পরস্পর বিপরীত জিনিস। আবার প্রচ্ছদও তেমন নয়। কিন্তু সত্যি কথা বলব কি নাম দেখে দর্শন বিচার করবেন না। আমরা এমনিতেও ভাবি যে পেলে দর্শনদারি পরে গুণবিচারী। বাট সত্যি কথা বলতে কি নাম দেখে বুঝবেন না। সরি ছবি দেখে ভুলবেন না। আমি সবসময় বই যখন দেখতে যাই তখন ১ম এ বইটার দেখি, সূচিপত্র দেখি যে কি জিনিসটা আছে। তারপরে ২-১ টা পৃষ্ঠা পড়ে নিই। যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, কি randomly পড়ি যাতে কোনোভাবে আমাকে প্রভাবিত না করতে পারে। তো যখন আমি বইটার কিছু পৃষ্ঠা পড়লাম randomly আমার তো খুবই ভালো লেগে গেল এবং যেকোনো ব্যক্তি যে বিজ্ঞান ফিল্ড থেকে এসছে তার এই বইটা ভালো না লেগে পারবে না। যদিও এই বইটার ভাষা একটুখানি জটিল আছে এবং এখানে উপস্থাপনাও জটিল আছে এবং এই বইটা পড়ার জন্য বিজ্ঞানের মোটামুটি বেসিক নলেজ তো লাগবেই। বাট স্টিল এই বইটা কিন্তু যেকোনো বিজ্ঞানপ্রেমী মানুষের কাছে আর আধ্যাত্মবাদী মানুষের কাছে যেটা আমার মধ্যে দুটোই আছে। আমার মধ্যে বিজ্ঞানের ভাবনাও আছে, আমি আধ্যাত্মবাদীও। তাই আমার কাছে এই বইটা অসম্ভব সুন্দর লেগেছে। এই বইটার কনটেন্টটা আমি একটুখানি দেখাই আপনাদের। ১ম এ এই বইটা সৃষ্টিতত্ত্বের রূপ ব্যাখ্যা করেছে যে আমাদের বেদ, বৈদিক সাহিত্য কি বলে। তারপরে এখানে পিতামহ ব্রহ্মা মহাবিস্ময় তত্ত্ব মানে এই বইটা আপনাকে পুরো সমান্তরাল প্যারালাল নিয়ে চলবে। একদিকে আধ্যাত্মবাদ কি বলছে, একদিকে বিজ্ঞান কি বলছে। তারপরে কি করবে বইটা তুলনামূলকভাবে দুটোকে যুক্ত করে দেবে। ঠিক আছে? ফলে কখনো আপনার মনে হবে যে বইটা হয়তো খুব সেফ খেলার চেষ্টা করছে। না এ বিজ্ঞানকে ভালো বলছে, না এ আধ্যাত্মবাদকে ভালো বলছে। কখনো এটা মনে হবে, আমার তো মনে হয়েছে। বাট আমার মতে দরকারও ছিল না। বরং বইটা কিন্তু যথেষ্ট সুন্দর চেষ্টা করেছে যে আধ্যাত্মবাদ আর বিজ্ঞানকে পাশাপাশি মিলিয়ে দেওয়ার। বাই দ্য ওয়ে আমার কথাগুলো কি এখন একটু জটিল মনে হচ্ছে? যদি জটিল মনে হয় তাহলে কিছু মনে করবেন না। আমি যতটা পারি সহজ বোঝানোর চেষ্টা করছি। যাই হোক আরো কিছু চ্যাপ্টার দেখি যাতে আপনারা বুঝতে পারবেন। আ এখানে কিছু আছে দেখুন বইটার ভাষাগুলো দেখুন লক্ষ্মীতন্ত্র বলছে মহালক্ষ্মী মহিষমর্দিনী দেবী। মহালক্ষীর অবয়ব এরকম বর্ণনা করা হয়েছে। মহাকালী, মহালক্ষ্মী মানে এই বইটার প্রতি ছত্রে বিজ্ঞান আর আধ্যাত্ম এমনভাবে মিশে আছে যেমন মিশে থাকে হচ্ছে চিনির সাথে লবণ। মানে ২ রকমের টেস্ট। চিনির সাথে কোনদিন লবণ খেয়েছেন? খেয়ে দেখবেন। ওআরএস তো খেয়েইছেন হয়তো। যে খেয়ে দেখবেন কেমন টেস্ট পাওয়া যায়। কখনো মিঠা, কখনো নমকিন, কখনো মিঠা, কখনো নমকিন। তো এই বইটাও না সেরকম করে। এই বইটা আমার সত্যি বলতে কি আমি এখন বুঝতে পারছি যে বইটার নির্বাচনটা আমার জন্য কতটা ভালো হয়েছিল। যে আজকের দিনে আমার যে মেন্টালিটি তৈরি হয়েছে যেখানে আমি আধ্যাত্মবাদের প্রতি বেশি ঝুঁকেছি, সেখানে তার উপযোগী হিসাবে কিন্তু বইটা আমাকে বেশ স্যাটিসফাই করেছে। তারপর এখানে দেখুন কপিল দেবের মতে বিশ্ব সৃষ্টির মূল কারণ হলো প্রকৃতি পুরুষ। ঠিক আছে? এই বইটার মধ্যে কিছু সংস্কৃত শ্লোক ব্যবহার করা হয়েছে, বৈদিক শাস্ত্রের বর্ণনা ব্যবহার করা হয়েছে, পাশাপাশি বিজ্ঞানের বর্ণনাও ব্যবহার করা হয়েছে। আর বেশি কিছু আমি এই বইটার ব্যাপারে বলব না। ঠিক আছে? একটু যথেষ্টই হয়ে গেছে। তবে হ্যাঁ, লাস্ট একটা জিনিস না বলে পারছি না। এই বইটার দাম একটু বেশি। মানে ২০১৫ সালের দিকে আপনি যদি দেখেন তখন ৳৩০০ দাম ছিল। বইটা ভাবুন এই এইটুকু সাইজ ৳৩০০ দাম ছিল। বাট আমি সত্যি কথা বলবো কি সাইজ দেখে বা এরকম অবয়ব দেখে দাম বিচার করা যায় না। কারণ সবকিছুই কিন্তু আর কাগজ, কলম বা প্রিন্টিং কস্ট এর মূল্য হয় না। উদাহরণ হিসেবে আপনি একজন বিজ্ঞানী, আপনি প্রায় ২০ বছর ধরে গবেষণা করলেন। সেই গবেষণায় প্রচুর টাকা পয়সা খরচ করলেন। তারপরে আপনি একটা বই লিখলেন। বইটা হয়তো ১০ পৃষ্ঠার। কিন্তু সেই ১০ পৃষ্ঠার বইতে আপনার ২০-৩০ বছরের নলেজ রয়েছে। তো সেই ১০ পৃষ্ঠার বই কি আপনি মাত্র ৳১০ য় বিক্রি করবেন বা ৳১০০ বিক্রি করবেন? না।
কারণ আপনার ২০-৩০ বছরের নলেজের জন্য যে খরচ হয়েছে, সেই খরচটা আপনি মাত্র ১০ পৃষ্ঠায় দিয়ে দিচ্ছেন। তো আপনি সেই ১০ পৃষ্ঠার জন্য ৳১,০০০ চার্জ করবেন। তো অনেকে ভাবে যে বইটার দামই হয়তো বইটার সঠিক মূল্যায়ন। বাট অ্যাকচুয়ালি তাই না। এটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর নির্ভর করে। যদি কোনো বইয়ের ডিমান্ড খুব বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তাহলে তার দাম বাড়বে। যেমন আনন্দ পাবলিশার্স এর বই 'কাকাবউ সমগ্র', 'পান্ডব গোয়েন্দা' এগুলোর ডিমান্ড বেশি আছে বাট সাপ্লাই লিমিটেড আছে। তাই এর দাম বেশি থাকে। ঠিক আছে? অন্যদিকে নতুন যারা লেখক আছে তাদের বইয়ের ডিমান্ড অত কম থাকে। তাই তাদের বইয়ের দামও কম থাকে। ২য় কারণ হচ্ছে জ্ঞান, নলেজ। যে লিখছে সে কত বছরের কত পরিশ্রমের জিনিসটা কত সহজে আপনাদের বোঝাচ্ছে। তার যে এই পরিশ্রমের জন্য সে একটা প্রিমিয়াম চার্জ করবে এবং আমাদের মতে সেই প্রিমিয়াম আমাদের দেওয়া উচিত। এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। সবকিছুর জন্য কোনো না কোনো প্রিমিয়াম পে করতে হয়। এমনকি যদি কোনো কিছু ফ্রিতেও পাওয়া যায়, যেমন YouTube অনেকে ভাবে ফ্রি, বাট তার জন্য আমাদের টাইম এবং হেলথ, পাশাপাশি অ্যাড দেখাচ্ছে, সেই জন্য আমাদের যে মেন্টালিটি সবকিছুই কিন্তু আমাদের কম্প্রোমাইজ করতে হয়। তো এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না। তো এই বইটা যে এরকম কনটেন্ট ডেলিভার করছে তার জন্যে ৳৩০০ মনে হয় আমার জন্য তখনকার দিনে একটু বেশিই ছিল। বাট আজকের দিনে হলে ৳৩০০ একদম জাস্টিফাইড। বাট তখনকার দিনে আমার মতে ৳৩০০ ২০১৫ সালে অনেক বেশি ছিল। যদি ৳৩০০ আমি স্টক মার্কেটেও ইনভেস্ট করতাম তাহলে সেটাও আজকের দিনে প্রায় ৳৮০০-৯০০ হয়ে যেত। তো সুতরাং যদি আমি আ ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন এবং স্টক অ্যাডজাস্টেড রিটার্ন ও ধরি, তাহলেও এই বইটা তখনকার দিনে প্রায় ৳৭০০-৮০০ য় পড়ছিল আমার কাছে। যা কিনা আমার জন্য একটু বেশি মনে হয়েছে। জানি না আপনাদের এর জন্য কি মতামত হবে?